ফজরের আজানের সুর দিক বিদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে। বাড়ির অন্যান্য সদস্যরা এখনো গভীর নিদ্রায় আচ্ছন্ন। নিঝুম নিশীথের স্তব্ধতা জেরে ছিটকিনি খুলে ঘর থেকে বের হলো কুষাণ। পরনে তার কালো বর্ণের পোশাক, চুলগুলো ব্যাগ ব্রাশ করে পরিপাটি। কাকডাকা ভরে কোথায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে সে? এই বিষয়ে কারোর সাথে বিন্দুমাত্র আলোচনা করেনি। বাম হাতটা কিঞ্চিত উপরে তুলে এক ঝলক দৃষ্টিপাত করে সময়ের হিসাবটা মিলিয়ে দের বয়বে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যে। সঙ্গে নিয়েছে প্রিয় বাইকটা। সারা রাত ফোন নিয়ে ঘাটাঘাটি করেছে, সাফিনের অতীত বর্তমান সব বিষয়ে চারিদিকে লোক লাগিয়েছে জানার জন্য, কিন্তু কিছুই জানতে পারছে না। তারা তাদের পৈতৃক ভিটা বিক্রি করে নতুন জায়গায় এসেছে বলে সঠিক তথ্য পাওয়ার আরও দুষ্কর হয়ে উঠেছে। তার হাবভাবে স্পষ্টতর বোঝা গেল আজ কিছু একটা ঘটতে চলেছে। সবাই ওঠার পর কুষাণের ছায়াটুকুও দেখতে পেল না। নাজিম তরফদারের ফোন থেকে 4বার কল ডায়াল করার পর রিসিভ করে বলেছে একটা কাজে বেরিয়েছে, ফিরতে সময় লাগবে। নিজের বক্তব্যটুকু পেশ করেই সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। নমিতা তাড়াহুড়ো করে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। সঙ্গে কাইফাও গিয়েছে, আজ নিলয় গিয়েছে স্কুলে। নমিতার মা লাকড়ি শুকাতে দিয়েছেন, বাড়িতে কেবল তিনিই রয়েছেন। নাজিম তরফদার তার কৃষি খেতে গিয়েছেন। ক্যাম্পাসের ঘূর্ণাম ঘর্মাক্ত ক্লান্ত দেহ নিয়ে বসে আছে নমিতা। তার ডান পাশটায় দখল করে বসেছে কাইফা আর লাবণী। কাইফার হিজাব খুলে বেহাল অবস্থা, অভ্যেস নেই তো। ঠিক করে দিচ্ছে লাবণীর সঙ্গে ভালোই ভাব হয়েছে কাইফার। ক্যাম্পাসের বড় বড় গাছগুলো থেকে ভেসে আসছে হিমেল বাতাস। এক প্রকার ঝড় হওয়া বইছেই যেন। সকাল থেকেই গুমোট দিনটা বৃষ্টি হওয়ার আগাম বার্তা দিচ্ছে। আবহাওয়ার অবস্থা অনুধাবন করে নমিতা বলল, আজ হয়তো বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখছি আকাশের হাবভাব বেশ একটা ভালো না। লাবণী সহমত জানালো। আকস্মাৎ একজন যুবক দাপটি স্টাইলে তাদের সামনে এসে দাঁড়ালো। চোখে কালো সানগ্লাস, পকেটে 2 হাত গুজে রাখা। পকেট থেকে একটা সাদা পৃষ্ঠা বের করে দাঁত খেলিয়ে হাসলো। ভাবটা এমন যে বিগত সালে যে তুফান মুভিটা মুক্তি পেয়েছিল তার হিরো সে নিজেই। বনিতা না করে বেপরোয়া স্টাইলে চিঠিটা লাবণীর হাতে ধরিয়ে দিয়ে বলল, Take it. I want a reply to this letter by tomorrow. No excuse, sweetheart. বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আহাম্মক বনে গেছে নমিতা আর লাবণী। ছেলেটা দৃষ্টির আড়াল হতেই খিলখিল করে হেসে দিল নমিতা। লাবণীকে খোঁচা সুলভ গলায় ঠোঁট গোল করে সুর করেই বলল, ওয়াও, লাভ লেটার। লাবণী ভ্রু কুঁচকে গোমরা মুখে বলল, দেখ নিমু, কোনো রকম ড্রামা করবি না। চিনি না জানি না, হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে গেল। যত সব আচাইরে পাবলিক। আহা, আজেরা পাবলিক বলছিস কেন? ফিল্মের হিরোর মতো দেখতে, আবার ইংলিশও বলে। হ্যাঁ বলে দে, এরকম সুযোগ বারবার আসে না। নমিতার উস্কানিমূলক কথায় খেপে যায় লাবণী। গোলগাল ধপধপে ফর্সা মুখশ্রী লাবণীর, তবে উচ্চতা 4 ফুটে 10 ইঞ্চিতে আটকে গেছে। ক্রুদ্ধ সুরেই বলল, আমি এদিকে চিন্তায় মরছি আর তুই মজা নিচ্ছিস। নিমু, ভালো হবে না বলে দিচ্ছি। ঠোঁট কামড়ে হাসলো নমিতা। কলেজ জীবনে কোনো ছুতো খুঁজে পেলেই বন্ধু বান্ধবেরা যেমন দুষ্টুমি করতে ভুলে না, তেমনি নমিতাও সেই সুযোগ হাত ছাড়া করলো না। ফের তির্যক কণ্ঠে বলল, মজা কেন নেব? আমি তো সত্যিই বললাম। শত হলেও আমাদের সিনিয়র ভাই, ভাবসাব দেখে তো হিরোর চেয়ে কোনো অংশে কম লাগেনি। তাছাড়া তোকে সুইচার্টও ডেকেছে। মানবিকতা বলতেও তো একটা কথা আছে নাকি? প্রেমটা করেই ফেল, আমরাও একটা ট্রিট পাই। নাকপুক কুচকে ব্যঙ্গ করলো লাবণী। হিরো না ছাই, চুলের লাল রং, হারকিউলিস মার্কা বডি, সেই সাথে বিরক্তির কথার ভঙ্গি। পোশাক সেন্স তো একেবারেই জিরো লেভেলে। হিরো আলমর এর চেয়েও বেটার। শোন নিমু, তোর যদি পছন্দ হয় তাহলে তুই শাফিন ভাইয়ের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়ে এই চাকুলের সাথে প্রেম কর। আমি বাবা এসবে নি। দমে দিল নমিতা। লাবণীর পিঠে হাত রেখে শান্ত স্বরে বলল, আচ্ছা ছাড়, চিঠিটা খুল দেখি কি লেখা আছে। লাবণী খুললে চিঠিটা। হাতের লেখার খুবই করুণ অবস্থা। কি লিখেছে ভালো করে বোঝাও যাচ্ছে না। নমিতা এই চিঠি নিয়ে মিনিট 10 হাসাহাসি করলো। লাবণী রেগে মেগে অ্যাটম বম হয়ে চিঠিটার ইস্তফা দিল। এখন শুধু টুকরো টুকরো অংশগুলো ঘাসের উপরে পড়ে আছে। টিফিন টাইমে কাইফাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে নমিতা। ছুটি অবধি থেকে কি করবে? এমনিতেও দিনের অবস্থা ভালো না, এসব ভেবে রিকশায় তুলে দিয়েছে। ছুটি হয়েছে 4টে নাগাদ। আকাশ এখন সাদা কালো রং সেজেছে, মাঝে মাঝে তর্জন গর্জন করছে। হঠাৎ বৃষ্টিতে গা ভেজাতে চায় না কেউই।
প্রকৃতির এই রূপ থেকে বাঁচতে সবাই দ্রুত যানবাহনে চড়ে বসে। নমিতাও তার ব্যতিক্রম নয়। কিন্তু বিপত্তির বাঁধল মাঝ রাস্তায়। ঝরঝর করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। হুড়মুড়িয়ে নামছে বৃষ্টির কণাগুলো। বৃষ্টির দাওয়ায় অটোতেও ভেজা যায় অনেকে। নমিতার গায়েও পানির ফোঁটায় ছিটে আসে। অটোতে বৃষ্টিতে পানির ফোঁটাগুলো বেশ ঠান্ডা। মোহবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার পাশে গণ্ডায়মান সূর্য গাছগুলোর দিকে। পূর্বের তুলনায় চকচক করছে সবুজ প্রকৃতি। ইচ্ছে জাগলো সপ্তদশীর মনে, সেও ভিজবে। বহুদিন বৃষ্টি বিলাস হয় না তার। মায়ের বকুনির ভয়ে এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। হোক না একটু অবাধ্য। অবশ্য সে বকা খেয়েও বহুবার বৃষ্টিতে ভিজেছে, এসব তার কাছে কোনো বিষয় না। আজও সে ভিজবে, কারোর কথা শুনবেও না, না ভাববেও না। মুক্ত পাখির মতো মন খুশিতে ভিজবে। চোখ বুঝে বড় দমে শ্বাস নিয়ে ত্রস্ত স্বরে বলল, ড্রাইভার চাচা, এখানেই গাড়ি থামান। এখানে গাড়ি থামাবো? বৃষ্টি পড়তেছে তো মা। কিছু হবে না, আপনি একটু গাড়িটা সাইড করুন। থামলো গাড়ি। লাবণীর মাথায় ঢুকলো না মাঝ পথে গাড়ি থামানোর কারণ। সাগ্রহে প্রশ্ন করলো, গাড়ি থামাতে বললি কেন? এখানে করবিটা কি? মুচকি মুচকি হাসি নমিতার ঠোঁট জুড়ে দোল খাচ্ছে। বুদ্ধি করে ব্যাগটা লাবণীর কোলে রেখে নেমে পড়লো। ভিজতে ভিজতে বলল, চাচা চলে যান আপনারা। লাবণী ব্যাগটা তোর কাছে রেখে দিস, নিলয়কে পাঠাবো তোদের বাড়ি। উজবুক বনে গেল লাবণী। বদমতলবটা বুঝতে পেরে চাচালো খুব করে। চলে আয় নিমু, ঠান্ডা লেগে যাবে। বৃষ্টিতে ভেজার কোনো প্রয়োজন নেই, গাড়িতে উঠে পড় বোন। কিন্তু লাবণীর কথা শোনার জন্য নমিতা দাঁড়ালে তো। সে নিজের মতো বৃষ্টিতে হাঁটছে। নিজের জেদে অটল রইল আজ। অটো চলে গেছে। ভারী বৃষ্টিতেও রাস্তায় তেমন লোকজনও নেই। এ রাস্তায় গাড়ি চলাচলও কম। সিনেমায় যেমন বৃষ্টিতে নৃত্য করে নায়িকারা, তেমনই শখ উদয় হলো তার মনে। কিন্তু কেউ যদি দেখে ফেলে, তাহলে মন ইজ্জত জলাঞ্জলি দিতে হবে, সেই ভেবে আর নাচল না। তবুও কি হাত পা বেঁধে রাখা যায়? ভারী বর্ষণে ভিজে চুবুথুবু অবস্থা নমিতার। কাপড় চোপড় ভিজে লেপ্টে আছে শরীরে। নাক বেয়ে পানি পড়ছে গোলাপি অধর জোড়ায়। রাস্তার পাশের দোকানে আশ্রয় নিয়েছিল কুষাণ। বাইক বৃষ্টির ভেতরেই দাঁড় করানো রাস্তায়। লোকেদের জায়গায় হচ্ছে না, সেখানে বাইক রাখবে কোথায়? অমনি চোখে পড়ল নমিতার দিকে। নমিতা তখনও বৃষ্টি বিলাসে মগ্ন। কুষাণ থমকে রইল কিছু সময়। স্বপ্ন দেখছে না তো? এটিতে তার বসন্তকাল রাগি। ঘোর কাটলো, বুঝলো এটাই তার সপ্তদশী। এটা বাস্তব চিত্র মনে হতেই ভ্রু কুঁচকে তাকালো। এক সেকেন্ডও দেরি না করে নমিতার দিকে এগোলো। বৃষ্টিতে সব ভিজে একাকার। কাপড় চোপড় ভিজে যাওয়ায় এবার ইতস্ত বোধ করতে করতে বুকে হাত বেঁধে হাঁটছে নমিতা। ঝড়ো হয় কাঁপুনি দিচ্ছে হঠাৎ হঠাৎ। কি যেন একটা ভেবে রাস্তার পাশে অনেকটা নিচে যে ক্ষেত খোলা, সেখানেই নেমে পড়ল। মূলত কুষাণের হাত কেলানি খাওয়ার থেকে বাঁচতে তার এই পথ বেছে নেওয়া। হাতের ডান দিকে কয়েকটা ক্ষেত পেরোলেই বয়ে যায় বিশাল নদী। কুষাণ ডাকতে ডাকতে নৌমিতার পিছু হাঁটছে। বৃষ্টির শব্দ তার নৌমিতার কান অব্দি পৌঁছায়নি। ধান ক্ষেতের মাঝে সরু কাদা ভেজা পথ দিয়ে হাঁটার সময় কি যেন মনে করে ঘাড় ঘোরানো নৌমিতা দেখে কুষাণও আসছে এই পথ দিয়ে। ভয়ে দৌড় দিয়ে ওই পিছলা সরু রাস্তা দিয়ে। এই নিমু, দাঁড়া বলছি। থামলো না নৌমিতা। দাঁড়াবো না, পারলে ধরে দেখাও। নিমু জানে কুষাণ এই পিচ্ছিল রাস্তায় তার লাগাম পাবে না। সে ভেবেই নিয়েছে এখান থেকে তাদের জমিতে গিয়ে তারপর বাড়ির রাস্তায় উঠে পড়বে। ধীরে ধীরে বৃষ্টি কমে আসছে। কুষাণের অভ্যাস নেই এই কাদাযুক্ত একদম সরু রাস্তা দিয়ে হাঁটার। শেষ কবে হেঁটেছিল মনেও পড়ছে না ঠিক। দৌড়াতে দৌড়াতে আকস্মিক কাদায় স্লিপ কেটে ধান ক্ষেতের মাঝে ধপাস করে পড়ে গেল কুষাণ। শব্দ শুনে থেমে যায় নৌমিতার পদচোপড়। ঘাড় ঘুরিয়ে দেখে কুষাণ ধানের ক্ষেতে কাদাতে বসে আছে। হাত পায়ে কাদা লেপ্টে গেছে। নাক মুখ কুচকে ফেলেছে কুষাণ। তারই শোচনীয় দেখে হঠাৎই ফিক করে হেসে দিল নৌমিতা। খিলখিল হাসি করে হাসছে। হাসছে তো হাসছেই। হাসিতে মুগ্ধ হলেও তা প্রকাশ করলো না কুষাণ। অনিমেষ তাকিয়ে রইল কিছুটা সময়। দেখার স্বাদ যেন মিটছেই না। হারিয়ে যেতে চাইছে সেই হাসিতে। কিন্তু কুষাণ সংযত করলো নিজেকে। মুখাবয়ব শক্ত রেখেই হাঁক ছাড়লো। হাসি রেখে আগে তোল আমাকে। হাসি বিজড়িত গলায় জবাব দিল, নিজে নিজে উঠো, আমার শরীরে কাদা মাখানো যাবে না। ছি নিমু, বিপদে পড়ে সাহায্য চেয়েছে আর তুই সাহায্য না করে দূরে দাঁড়িয়ে তামসা দেখছিস। আচ্ছা থাক, লাগবে না তো সাহায্য। কুষাণের মুখখানাতে আধার নেমে এলো। তা দেখে নৌমিতা ঘাবড়ে গিয়ে ত্রস্ত পায়ে কুষাণের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দিল। সরি কুষাণ ভাই, উঠে এসো। আর এমন করবো না, আমি বেশি ব্যথা পেয়েছো? স্মিত হেসে হাতটা ধরে আকস্মাৎ হ্যাচকা টান দিয়ে ফেলে দিল নমিতাকে। অর্ধেক শরীর পড়েছে ধান খেতে আর অর্ধেক ক্ষেতের চেপায়। এবার কুষাণ খিলখিল করে হেসে উঠল। ব্যঙ্গ করে বলল, কিরে, বেশি ব্যথা পেয়েছিস? চোখ গরম করে তাকালো নমিতা।
রাগে রি করছে কাদামাখা শরীর। সঙ্গে সঙ্গেই রুদ্রমূর্তি রূপ ধারণ করলো। জিজ্ঞাসু কণ্ঠে তুমি এটা কি করলে? কুষাণ না বোঝার ভঙ্গিতে বলল, আমি আবার কি করলাম? তোমাকে সাহায্য করতে এসেছিলাম আর তুমি আমাকে ফেলে দিলে। রাগ উঠছে কিন্তু। কুষাণ মেঘমন্ত কণ্ঠে প্রতিউত্তর করলো, বেয়াদবির শাস্তি এটা। এতটা রাস্তা দূর করালি, তারপর আমার কথাটুকু মানলি না। তাহলে আমার কি করা উচিত বল? প্রথমে যদি আমার কথা শুনতে, তাহলে ফেলতাম না। কিন্তু তুই তো সোজা কথার মানুষ না, তাই আঙুলটা বাঁকা করতে হলো। দাঁড়াও, তোমাকে আজ। কথার মাঝে দাড়ি বসিয়ে দুজনের ভেতরে কাদা মাখামাখি হয়ে গেল একজোট। ভ্রুগুলোতেও কাদা মাখাতে বাদ রাখেনি নৌমিতা। কুষাণ বারবার বারণ করার পরেও কথা শুনছে না। যে যাকে যেমন পারছে তেমনই মাখিয়েছে। বেচারা ধান ক্ষেতের যে কি অবস্থা করেছে সেদিকে চুল পরিমাণে হেলদোল নেই এই দুজনে। নদীতে ডুব দিয়ে শরীর ধুয়ে কাদামুক্ত করলো দুজনাই। এরপর সেখান থেকে এসে বাইকে উঠে পড়লো। নৌমিতা ওড়নাটা চিপে নিয়ে কোনো রকমের শরীর ঢাকা দিয়েছে। কুষাণের থেকে দূরত্ব নিয়ে বসেছে। একটু একটু ছোঁয়া মেয়েলি পেল দেহের, থরথর বুঝতে পারছে কুষাণ নিজের শার্টটা নমিতার গায়ে জড়িয়ে দিয়ে আবারও বাইক স্টার্ট দিল। নমিতা চুপচাপ বসে আছে। ঠান্ডায় ভেজানো শরীর থরথর করে কাঁপছে। কুষাণের নির্বিকার আনন্দ জোরে আমাবস্যার ছায়া। হাসি নেই, কোনো অনুভূতি নেই। হৃদয় পড়ছে কিন্তু মুখ দেখে তা বোঝা যায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, গান শুনবি? তোমার কণ্ঠে গান শুনতে আমার অনেক ভালো লাগে। ওই দিন ছাদে শুনেছিলাম, আজ আবার শুনতে চাই। বিমর্ষ ও ক্ষিপট, ফ্যাকাশে ভেজা মুখ। বৃষ্টি শুরু হয়েছে ফের। কিছুক্ষণ আগে যেমন প্রাণবন্ত ছিল চোখ জোড়া, কিন্তু এখন সেরকম নেই। কোনো উপায়ান্তর খুঁজে না পেয়ে সপ্তদশীকে নিজের করে রাখার। এই যে আজ বৃষ্টিতে ভিজলো দুজন একসঙ্গে, এটা কুষাণের বহুদিনের স্বপ্ন ছিল। কখনো ভাবেনি হঠাৎ স্বপ্নটা পূরণ হয়ে যাবে। ভাগ্যটা অদ্ভুত না? হয়তো আজীবনের জন্য হারিয়ে ফেলবে, এই জন্যই প্রকৃতি দয়া করেছে তার উপরে। ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্বের টানাপোড়েনে শ্বাস নিতেও কষ্ট হয় এখন। আপাতত চিন্তাটুকু ঝেড়ে ফেলে ফিচেল হেসে গাইতে আরম্ভ করলো। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পাই সামনে এলে হয় ফুটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সেই বৃষ্টি ভেজা পাই সামনে এলে হয় ফুটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। রাতে হাড় কাঁপিয়ে জ্বর এসেছে কুষাণের। বাড়িতে ঢোকার পর সকলে ইচ্ছে মতো বকুনি দিয়েছে। সেসব কুষাণ আর নমিতা চুপচাপ শুনেছে, কেবল প্রতিউত্তর করার সাহস পায়নি। নমিতা ঢুকলো কুষাণের ঘরে। তার হাতে দুটো জ্বরের ট্যাবলেট। কুষাণ চোখ বন্ধ করে শুয়ে আছে। মুখটা এগিয়ে নিয়ে ডাক দিল, কুষাণ ভাই, ট্যাবলেটগুলো খেয়ে নাও। পিটপিট করে চোখ খুলল কুষাণ। মাহমুদা বেগম জলপট্টি দিয়ে এলেন। নমিতা কুষাণের কপালে হাত দিয়ে বোঝে শরীরের তাপমাত্রা কম হলেও আনুমানিক 103-4 ডিগ্রি তো হবেই। নমিতার অবশ্য ঠান্ডা লেগেছে। শরীরের তাপমাত্রা বাড়লেও কুষাণের মতো না। নমিতা চিন্তিত স্বরে বলল, জেঠিমা, কুষাণ ভাইয়ের শরীরে তো অনেক জ্বর, ডক্টর ডাকতে হবে। তোর বাপ তো বাজারে, ফোন করে বলে দে আসার সময় ডাক্তার নিয়ে আসতে।
কিন্তু জেঠিমা, বাবা তো ফোন নেয়নি সাথে, আর আমার ফোন তো লাবণীর বাড়িতে। চিন্তায় পড়ে গেলেন মাহমুদা বেগম। তাই ডাক্তার না দেখে শুধু ট্যাবলেট দুটো খাইয়ে দিলেন কুষাণকে। নমিতা চলে গেল ঘর থেকে। রুক্ষ ভাষাহীন চোখ দুটো কেবল যাওয়ার পানে তাকিয়ে রইল। মুখ ফুটে বলতে পারল না। আমার কাছে একটু থাক নেমো, আমার খুব কষ্ট হচ্ছে। তোর কোলে মাথা রেখে ঘুমালে আমার সব অসুখ দূর হয়ে যাবে। তুই আমার মেডিসিন রে নেমো, তুই আমার মেডিসিন। মধ্যরাতে ঘুমের ঘোরে কুষাণ কি যেন বিড়বিড় করছে। মাহমুদা বেগম কুষাণের মাথার কাছে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তিনি শুনতে পান কুষাণ কি যেন বলছে। আলতো হাতে ঝাঁকালেন কুষাণকে। কুষাণ চোখ খুলে দেখে তার মা তার পাশে বসে আছে। জ্বরে লাল টুকটুকে চোখ দুটো, শরীরে এত ব্যথা এসেছে যেন কেউ বাঁশ দিয়ে পিটিয়েছে। মাহমুদা বেগম বললেন, বিড়বিড় করে কি বলছিস বাবা? বেশি খারাপ লাগছে দেখি। হাত রাখলেন কুষাণের কপালে। মৃদু কাঁপছে কুষাণ। কাঁথা থেকে হাত দুটো বের করে তার মায়ের হাতটা ধরলো। ধরে ঠোঁট ভেঙে বলল, মা, আমার নিমুকে চাই। কথাটুকু শ্রবণ হতেই চমকালেন মাহমুদা বেগম। বুকের ভেতর কেমন ধক করে উঠল। তিনি যেহেতু বুদ্ধিমতী মহিলা, তাই খুব সহজেই ক্যাচ করে ফেললেন ব্যাপারটা। নমিতার বিয়ের কথা হচ্ছে শোনার পর থেকেই ছেলের অমূল পরিবর্তন লক্ষ্য করেছেন। তবে সন্দেহের বশবর্তী হয়ে শাসন করলেও তো চলবে না, পুরোটা পরিষ্কার করে জানতে হবে। স্বাভাবিক হয়ে বললেন, নিমুকে দিয়ে কি করবি? ও তো এখন ঘুমাচ্ছে। নির্বিকার চোখে মায়ের মুখটা দেখল কুষাণ। বলল, আমি নিমুকে ভালোবাসি মা, আমার নিমুকে সারা জীবনের জন্য চাই। কতটুকু কর্ণকুহরে পৌঁছানো আর শান্ত থাকতে পারলেন না মাহমুদা বেগম। অবাক চোখে তাকালেন, অবিশ্বাস্য সুরে প্রশ্ন ছুড়লেন, মাথা ঠিক আছে তোর? জ্বরের ঘরে কি সব আবল তাবল বকছিস কুশ? তুই এখন মাথা ঠিক নেই, চুপচাপ ঘুমিয়ে পড়। সকালে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। না মা, আমি সজ্ঞানে বলছি, আমি নিমুকে ভালোবাসি, আমার বউ হিসেবে ওকে চাই। মা, তুই প্লিজ নিমুর বিয়েটা আটকাও, আমি নিমুকে ছাড়া বাঁচবো না। বলে ছোট বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল কুষাণ। সেই কান্নায় লুকিয়ে অসহায় প্রেমিকের আর্তনাদ। ব্যস্ত হয়ে পড়লেন মাহমুদা বেগম। হয় না কুশ, এটা সম্ভব না। তুই এখনো বাচ্চা না কুশ, কান্না বন্ধ কর। ক্রন্দনরত স্বরে কুষাণ আকুতি করল, কেন হবে না মা? আমি নিমুকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নিমুকে সুখে রাখবো। আমার মধ্যে কিসের কমতে? মা, তুমি না করো না। আমার নিমুকে চাই, চাই মানে চাই। ও আমার শব্দদোষী, ও আমার অস্তিত্ব। মা, ও মা, নিমুকে তোমার পুত্রবতী হিসেবে মেনে নাও না। ছেলের কান্নায় মাহমুদা বেগমের চোখেও পানি আনতে বাধ্য করলো। কান্না গিলে নিতে চেয়েও আটকাতে পারলেন না। কোনো পুরুষকে এতটা দুর্বলভাবে কান্না করতে দেখেননি কখনো। তবে মাঝে মাঝে যখন বড় বিপদের সম্মুখীন হয়ে কুষাণের বাবা ভেঙে পড়েন, তখন এভাবে ওনাকে ধরে কাঁদেন। কিন্তু সেই কান্নাতেও এতটা অসহায়ত্ব ছিল না, না ছিল হৃদয় ভাঙার তীব্র আর্তনাদ। ছেলের মাথায় হাত রেখে বললেন, শুয়ে পর কুশ। এসব কথা আর কাউকে বলবে না। চাইলেই সবকিছু পাওয়া যায় না। কিছু জিনিস সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে রাখেননি, তবু আমরা সেটার প্রতি আকৃষ্ট হই। নিমু কোনো পুতুল নয় যে চাইলেই আর মেলা থেকে কিনে এনে দিলাম। সে আর তোর নেই। অবুঝের মতো আওড়ালো, কেন কেন সবকিছু চাইলেই পাওয়া যায় না মা? নিমু আর আমার নেই মানে? নিমু শুধু আমার, অন্য কারো হতে পারে না। হতে পারে না মা, ও আর কারো হতে পারে না। হতে দেব না আমি। জড়বৎ বনে গেলেন মাহমুদা বেগম। কুষাণকে নিজের থেকে সরালেন, পাথুরে কণ্ঠে বললেন, বাড়াবাড়ি করিস না কুষাণ। নিমুর বিয়ে ঠিক হয়ে গেছে। যেখানে নিমু শাফিনকে ভালোবেসে বিয়ে করতে চাইছে, সেখানে তুই বাধা দেওয়ার কে? নিমুকে বিয়ে করলে তুই কখনো সুখী হতে পারবি না। সে ভালোবাসে শাফিনকে, শাফিনও নিমুকে ভালোবাসে। দুটো মানুষের অভিশাপে আদর্শ জুটবে তখন তোর কপালে। যা হয়েছে ভুলে যা। কাল বিয়ের দিন তারিখ ঠিক হবে, কোনো ঝামেলা করবি না। ঘুমিয়ে পড়। কুষাণ উত্তেজিত হয়ে পড়ল। দিশেহারা হয়ে গেল, যেন সে কোনো মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে। বারবার উঠে পড়তে চাইছে বিছানা থেকে, পাগলের মতো প্রলাপ বকছে, এই বিয়ে কিছুতেই হতে পারে না, কিছুতেই দেব না আমি। সাফেরকে এখনই শেষ করে দেব। যেমন সাহস হলো কি করে অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে, ওকেও শেষ করে দেব। শান্ত হ কুষাণ, কি বলছিস এসব? আসতে বল, কেউ শুনতে পাবে। তবুও কুষাণকে শান্ত করা যাচ্ছে না। এমন দুর্ধর্ষ পরিস্থিতির কবলে পড়তে হবে জীবনেও ভাবেননি মাহমুদা বেগম। কাঁদছেন নীরবে। অনেক কষ্টে কুষাণকে শান্ত করে ঘুম পাড়ালেন। প্রয়োজনে কুষাণের মুখে হাত চেপে ধরে রাখতে হলো ওনাকে। কুষাণ এখনো বিড়বিড় করে কি যেন বলছে। হঠাৎ জ্বরের মুখে পড়ে বেচারার হুঁশ হারিয়ে ফেলেছে। কি বলছে কি করছে নিজেও জানে না। ভোরে নীলাভ ধ্বনি ছুঁয়ে নিঃশব্দে উদিত হয় সূর্যিমামা। আকাশের কপাল ছুঁয়ে ধাবমান সৌররঞ্জিত অপূর্ব জ্যোতিপুঞ্জ। এই সকালে
ক্রোধান্বিত মেজাজের একের পর এক সিগারেট টানছে আদিব। মস্তিষ্ক যেন আজও অচল হয়ে পড়েছে তার। এরই মধ্যে ঝড়ের বেগে বাইক চালিয়ে আদিবের কাছে এসে বাইক থামালো কুষাণ। আদিবের ডান পাশে দাঁড়ায়, জায়গাটা বাজারের পেছনে নদীর ঘাটে। আদিব একটা সিগারেট কুষাণের দিকে বাড়িয়ে দেয়। দুইবার সুখ টান দিয়ে ধোয়া ছাড়লো নাক দিয়ে। নিঃশব্দতায় বিস্ফোরণ ঘটল কুষাণ। সিগারেটের ফুঁকতে ফুঁকতেই আগ্রম্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? এবার ক্ষিপ্ত মেজাজটা প্রকাশ্যে ঢাললো আদিব। একদমই বলে, কি ঘটেনি এটা বল। কোন জানোয়ারের বাচ্চা নাকি আমার লাবণীকে কলেজের ক্যাম্পাসে চিঠি দিছে? শুধু চিঠি দেয়নি, সঙ্গে নাকি হুমকিও দিয়েছে। কাল সন্ধ্যায় যখন লাবুদের বাড়ির সামনে দিয়ে যায়, তখন গিয়ে দেখি বালপাকনাটা আগে ওখানে ঘোরাঘুরি করছে। শালার পুতের কত বড় সাহস! গত 7 মাস যাবৎ আমি আমার লাবুর জন্য এত কিছু করলাম, এত ভালোবাসলাম, তবুও মন পাইলাম না। আর শালা 2 দিনের বৈরাগী হইয়া আমার লাবুর দিকে হাত বাড়াইবো? ওর হাতটাই আর রাখতাম না। আমার জানের দিকে তাকানোর সাহস কই পাইল ওই শালা? শুদ্ধ আর অশুদ্ধর মিশ্রণে রাগ প্রকাশ করলো। শান্ত গলায় কুষাণ বলে, শান্ত হ দোস্ত। কথার মাঝখানে ফুল স্টপ বসিয়ে ক্ষিপ্র মেজাজে চেঁচিয়ে উঠল আদিব। শান্ত হব? ভাই সিরিয়াসলি, তুই শান্ত থাকতে পারতি? তোর ভালোবাসার দিকে হাত বাড়ালে চুপচাপ বসে থাকতি? অন্যদিক মুখ করে লম্বা শ্বাস নেয় আদিব। সিগারেটের লম্বা একটা টান দিয়ে কুষাণ মৃদু শব্দ করে তাচ্ছিল্যের স্বরে হেসে ওঠে। তার ভালোবাসার মানুষটাই তো স্বেচ্ছায় অন্য আরেকজনের ঘরে চলে যাচ্ছে, তবে সারা জীবনের জন্য। সেখানে একতরফা পাগলামো করে লাভটা কি? দুটো মানুষ যখন অধীর আগ্রহে পূর্ণতা লাভের আশায় রাত দিন প্রহর গুনছে, সেখানে তৃতীয় ব্যক্তি তথা ভিলেন সেজে সবার চোখে কাল হয়ে বার কি হবে? ভালোবাসার মানুষকে ভালো না রাখতে জানলে এ আবার কেমন ভালোবাসা? থাক না কিছু অপূর্ণতা, সব পেয়ে গেলে আফসোস করার মতো কিছুই থাকবে না। কুষাণের হাসির কারণ আদিব প্রথমে বুঝতে না পারলেও একটু পরে স্পষ্ট হয়। দপ করে নিভে যায় তার মনের আগুন। অনুতপ্ত তার সুরে বলে, দোস্ত আমাকে মাফ। ছেলেটার নাম জানিস? এখন কোথায় থাকতে পারে ধারণা আছে? নির্মল স্বরে কতটুকু বলে প্রসঙ্গ পাল্টায় কুষাণ। আদিব বুক ভরে আসা নিঃশ্বাস ফেলে বলল, জানি, এখন কলেজে পাবো। চল, কোথায়? গেলেই দেখতে পাবি। নদীর পর থেকে উঠে বাজারে চলে আসে। সেখানে দাঁড় করিয়ে রাখা আছে তাদের দুটো বাইক। তখনই চোখে পড়ে নৌমিতা আর লাবণীকে। কলেজের উদ্দেশ্যে এসেছে। বাজার থেকে অটো বা রিক্সা করেই কলেজে পৌঁছাতে হয়। তৎপরতায় দ্রুত পকেট থেকে ছোট্ট পারফিউমের বোতলটা বের করে গায়ে মেখে নেয় কুষাণ। আদিবের দিকে বাকি পারফিউমটুকু এগিয়ে দিয়ে সে বাইক স্টার্ট দিতেই শুধায়, লাগবে না। আরে শালা, তো কেমনি এমনি গায়ে মাখতে বলছি না। তোর লাবণী আর নেমো অটোর জন্য ওয়েট করছে। এই তো সুযোগ। শালা মাখলে মাখ, নয়তো যেখানে খুশি যা। উপকার করতে চাইলেও তার আমি করবে। কুষাণের রাগত স্বরে কথাগুলো বলে বাইকের গিয়ারে শক্ত করে হাত রেখে দ্রুত নৌমিতার দিকে যাচ্ছে। আদিব ঝটপট পুরো পারফিউমটা মেখে খালি বোতলটাকে ছুঁড়ে ফেলে দিল। সেও ছুটলো কুষাণের পেছন পেছন। কুষাণ নৌমিতার কাছে গিয়ে স্পিড কমাতেই নৌমিতা ধীরক স্বরে বলে ওঠে, কুষাণ ভাই, তুমি কি ফ্রি আছো? যদি কোনো জরুরি কাজ না থাকে তাহলে আমাদের একটু কলেজে দিয়ে আসতে পারবে? মেঘটা চাইতেই জল। প্রবাদটা খুব করে মনে পড়লো আদিবের। ছটপট করছে কুষাণ যেন হ্যাঁ বলে দেয়, কিন্তু অপেক্ষা করতে পারলো না, নিজেই আগ বাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা ফ্রি আছি। কোনো জরুরি কাজ নেই, থাকলে সেটা পরে করা যাবে। পড়াশোনা বেশি ইম্পর্ট্যান্ট। ওটা বড়। নমিতা ঠাউট কামড়ে হাসি সংবরণ করলো। লাবণীকে বলল, তুমি আবিদ ভাইয়ার পেছনে উঠে বসো, এক বাইকে দুজনের বেশি জায়গা হবে না। নমিতা আর কিছু না বলে কুষাণের পেছনে বসে পড়ল। লাবণী দ্বিধায় পড়ে গেল, বসবে নাকি বসবে না, দুটা নাই পড়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আদিবের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। নিমুষ্ট অধরে দাঁত চেপে ধরে রেখে মনে মনেই চাইছে লাবণী যেন বাধা সৃষ্টি না করে, ভালোই ভালোই উঠে বসে। তর সইছে না যুবকের। এবার কুষাণ মুখ খুলল, তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? দেখো, আমরা তোমার বড় ভাইয়ের মতো, আমি তোমার ফ্রেন্ড। আশা করি অসুবিধা হওয়ার কথা না। লাবণী তাড়াহুড়ো করে বলে, না না, সেরকম কিছু নয় ভাইয়া। আসলে আমার বাইকে ওঠার অভ্যেস নেই, তাই সময় ভাবছিলাম বাইকে উঠবো কি উঠবো না। আর কোনো ব্যাপার নেই। বলেই ভয়ে ভয়ে চড়ে বসলো আদিবের বাইকে। আদিবের ইচ্ছে করছে গদগদ হয়ে কুষাণের গালে দুটো চুমু খেতে, কিন্তু নিজের ইচ্ছাটাকে আকাশে উড়িয়ে দেয়। বেশি খুশি হওয়া যাবে না। সেকেন্ডের ভিতরেই আননে গভীর্যপূর্ণভাবে এনে স্টার্ট দেয় আদিব। মাঝ রাস্তায় আসতেই কুষাণ বুঝতে পারলো নমিতা ভিডিও করছে। বুঝতে পেরেই ভিডিওটা ভালো করে করিস, আমার আইডিতে আপলোড করব। নমিতা ধরা পড়ে যাওয়ার মতো জিভায় দাঁত পিছল। তারপরে বলল,
ভিডিওটা দিতে পারি, কিন্তু একটা শর্তে। নিমপাতার আবার শর্তও আছে? আচ্ছা বল শুনি। নমিতা রাগটাকে গিলে নেয়। যেহেতু এখন তার স্বার্থ সিদ্ধির সময়, তাই অহেতুক ঝামেলা বাড়ায় না। আমাকে মেনশন দিয়ে পোস্ট করতে হবে এবং ভিডিও ক্রেডিটটাও দিতে হবে আমায়, নয়তো ভাবো তুমি আসলে একটা বিটকেল। কুষাণ এক হাত গিয়ার থেকে আলগা করে নমিতার পায়ে ঠাস করে একটা চড় বসালো। নমিতা এতে ক্ষিপ্র হয়। মারলে কেন? মেরেছই যখন, এইবার আর কোনো ছাড় পাবে না। তুমি সবসময় আমার সাথে এমন করো, দু চোখের বিষ আমি তোমার। বলে ধীরে ধীরে কুষাণের পিঠে চড় দিতে শুরু করলো। কুষাণ বাইকের স্পিড কমিয়ে এনে বলে, থাম নিমুর বাচ্চা, হাতটা কিন্তু ভেঙে ফেলবো। নিমু ভিঞ্চি কেটে ফের ভিডিও করায় মন দেয়। এদিকে ভয় লজ্জায় আড়ষ্ট দেহ নিয়ে চুপচাপ বসে আছে লাবণী। বারবার ব্রেক করার জন্য দূরত্ব ক্ষুণ্ণ হচ্ছে দুজনের ভিতরে। বুক ধরপড় করে লাবণী। আদিব যে ইচ্ছে করে এমন করছে তা আর বাকি নেই বুঝতে। এবার আর শান্ত রইল না লাবণী। অশান্ত গলায় বলল, আপনার সমস্যাটা কি? বারবার ব্রেক করছেন কেন? একই সুরে পাল্টা প্রশ্ন করলো আদিব। তোমার সমস্যাটা কি? এভাবে দূরে বসেছো কেন? জড়িয়ে ধরতে তো বলিনি, জাস্ট হাতটা একটু কাঁধে দিতে, এতেই খুশি হব। আদিবের স্পষ্ট স্বীকারোক্তি অস্বস্তিতে ফেলে দেয় লাবণীকে। গলা শুকিয়ে আসে। এত কাছাকাছি কখনো হতে হবে তা অকৃত্রিম ছিল। বিচলিত স্বরে জবাবটুকু রাখে, নিজের লিমিটে থাকুন। না পেরে আপনার সঙ্গে যেতে হচ্ছে। কুষাণ ভাইয়া না থাকলে কখনোই যেতাম না। গত 7 মাস তো লিমিটেই আছে লাবণী। আর কতটুকু ভালোবাসলে তুমি আমার ভালোবাসা স্বীকার করবে? আমার মধ্যে কিসের তো কমতি আজ তোমাকে বলতে হবে। আদিবের কণ্ঠে ফুটে ওঠে প্রেমিক হৃদয়ে ব্যাকুলতা। বাইক চলছে ধীর গতিতে। কুষাণরা অনেকটা এগিয়ে লাগামহীন কথায় লজ্জায় পড়ে যায় লাবণী। শুষ্ক ঠোঁট জোড়া জিভা দিয়ে ভিজিয়ে নেয়। সে কি করে বলবে সে একবার ধোঁকা খেয়েছে, ঠকেছে? নিশ্চুপ চোখের পানি ফেলে। গত 7টা মাস ধরে আদিবের গতিবিধি সম্পর্কে সে ভালোই অবগত। সত্যি যে ভালোবাসা লাবণী তা উপলব্ধি করতে পেরেছে। সেও তো ভালোবাসতে চায়, কিন্তু আবারও যদি প্রেমিক পুরুষের বউ না হতে পারে তাহলে হয়তো এবার আর বাঁচবে না। তার ভাবনায় ছেদ পড়লো আদিবের বলা কথায়। আমি বেঁচে থাকতে অন্য আর এক ছেলে তোমাকে চিঠি দিচ্ছে, প্রেম নিবেদন করছে, এসব আমি সহ্য করব? সিরিয়াসলি? এবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে লাবণী। এই আবিদ মির্জা কি কি করতে পারে তোমার ধারণাটুকুও নেই। নিজের ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে লাবণী। অনেক কথা বলার আছে, কিন্তু সব কথা যে সবার সাথে বলা যায় না। প্রচণ্ড সংশয় হয়, সাহসে কুলিয়ে উঠতে পারে না। তারপরও মৃত মেয়েটা আজ মনে সাহস জুগিয়ে নিরুত্তাপ স্বরেই বলে ওঠে, আপনাকে কিভাবে বলবো কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। কিভাবে বললে আপনি বুঝতে পারবেন সেটুকু ধারণাও নেই। প্রেম জিনিসটাকে আমি বড্ড ঘৃণা করি। জানি এখন হয়তো জানতে চাইবেন কেন। আমি পুরোটাই আপনাকে বলবো আজ। হয়তো চমকাবেন, খারাপ ভাববেন, তবে আপনার জানা জরুরি। নয়তো গত 7 মাসের মতো আরও কিছুটা সময় আপনার জীবন থেকে বৃথা নষ্ট হবে। এতটুকু বলে ব্রুক প্রলম্বিত শ্বাসটা ত্যাগ করলো। আদিব নিঃশব্দেই শুনছে, প্রত্যুত্তর করছে না। লাবণী কি বলতে পারে এটা ভাবতেই তার হৃৎপিণ্ড ধরপড়িয়ে বেড়াচ্ছে। কলেজের প্রায় কাছাকাছি চলে এসেছে বলে আদিব অন্য একটা রাস্তায় ঢুকে পড়ে বাইক থামায়। গভীর মায়া ভরা চাহনি তার চোখের ভাষায়, কত ব্যাকুলতা, কত স্বপ্ন। গত 7 মাসের অসংখ্য স্মৃতি ভেসে ওঠে মস্তিষ্কে। তার ধ্যানযুক্ত করে মিহি কণ্ঠের অধিকারী লাবণী বলতে শুরু করে, আমার 1 বছরের রিলেশন ছিল আমার কাজিনের সাথে। আমার প্রথম প্রেম, আমার প্রথম মোহ। আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসেনি। আমি তার কাছে টাইম পাসের একটা কারণ ছিলাম মাত্র। সে আমার দেহ চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি বলে ব্রেকআপ করে দেয়। আমি অনেক চেষ্টা করি তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু সে তার জেদে অনর। আমার কান্না, আমার অসহায়তার মন গলাতে পারেনি। 2-1টা অজুহাত দেখিয়ে আমার উপর অপবাদও দিয়েছে। তারপরও তাকে ঘৃণা করতে পারতাম না। আশা নিয়ে দিন দিন পার করতে লাগলাম যে সে একদিন আমার ভালোবাসার টানে যোগাযোগ করবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন শুনতে পারি সে নাকি হঠাৎ করে ঢোক গিলে গলা ভিজায়, গলা ধরে আসে। নিজেকে তটস্থ করে ফের বলা শুরু করে, কাউকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। সেই বউ আবার 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন, তাই সবাইকে জানিয়ে দেয় তাদের বিয়ের কথা। সেদিন আমার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে যায়। গলায় আটকে থাকা কান্নাটা এবার সশব্দেই বেরিয়ে আসে। আর কোনো কথা বেরোয় না মুখ দিয়ে। আদিবের কি জানি হলো, আকস্মিক লাবণীকে চমকিয়ে দিয়ে হালকা করে জড়িয়ে ধরে। থমকে যায় মানবীয় হৃৎপিণ্ড, ভাষা হারিয়ে স্তব্ধ হয়ে যায়। চোখের পানিটুকু আর ঝরতে চায় না। আদিবের চোখ দুটো শীতল আসে।
আশ্বস্তকরণের নিমিত্তেই শুধু বলে, বাবাকে বলো কাল পরশু তোমাদের বাড়িতে ঘটক পাঠাবো। আবার নাকচ করে দিও না আমি বেকার ভেবে। খুব বেশি দিন বেকার থাকবো না। এতদিন শুধু তোমার জন্য জয়েন করিনি। আমি তোমার অতীত নিয়ে কোনো প্রশ্ন তুলব না। তুমি শুধু আমার হয়ে যাও। ঝগড়া, রাগ, অভিমান, ইনফ্যাক্ট রাগের মাথায় যদি তোমার গায়ে হাতও তুলি তবুও ঠকাবো না। দিন শেষে আবার সব ঠিক করে দেব। তুমি শুধু বিয়েতে হ্যাঁ বলে দিও জান। বাঁধন আলগা করলো আদিব, ফের বাইকে উঠে বসলো। লাবণী এখনই স্তব্ধ, বাকরুদ্ধ, হতবম্ব। কিন্তু স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে তো হবে না, তাই চুপচাপ উঠে বসে। কিন্তু বাকি রাস্তাটুকু দুজনের মাঝে একটা সিঙ্গেল ওয়ার্ডও বিনিময় হয় না। আজ শনিবার, সপ্তাহের প্রথম দিন। শেষ বিকেলের গোধূলি রঙে আকাশ লাল বর্ণে আবেশিত। নিকিতার শাশুড়ি এসেছেন বহুদিন পর, সঙ্গে নিকিতাকেও নিয়ে এসেছেন, তবে কারণ ছাড়া আসেননি। বালুকণা পরিমাণ অপরাধটুকু বিরাট বড় আকারে উপস্থাপন করছেন সকলের সামনে। নিকিতা কিছু বলতে চেয়েও পারেনি, কারণ তার আগেই শাহনাজ বেগমের এলোপাথারি চড় থাপড়ের ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে। আফসানা বেগমের ওপরে থাকা রাগটা মেয়ের উপরেই ঠেলেছেন তিনি। এই নিচে হুলস্থুল পরিবেশ, কিন্তু সেখানে উপস্থিত নেই এই এক বান্দা। সে ছাদের কিনারে বসে পা দুটো ঝুলিয়ে রেখেছে। এর মধ্যে ছাদে শুকনো কাপড় চোপড় নিতে নমিতার চোখে ধরা পড়ল একটা সন্দেহজনক ব্যাপার। ভালো করে দেখেনি, তবে ধোয়াটুকু দেখতেই আন্দাজ করে নিয়েছে। নমিতা বিস্ময়ে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে বনে গেল। কুশনের পাশে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলল, কি করছো কুশন ভাই? ঘোড়ার উপরে উঠে ডান্স করছে। ঝাঁঝালো স্বরে নমিতা বলে ওঠে। ফাজলামো করো না তো কুশন ভাই, তুমি সিগারেট খাও আবার কবে থেকে? কুশন এমন একটা ভাব করলো যেন সিগারেট সে জীবনে ছুঁয়েও দেখেনি। ধমকে সুরে বলে, গাধি, এটা কোনো সিগারেট, এটা ওয়েব পেন। মুখ পাকায় নমিতা। সে যাই হোক, নিকোটিন তো। এক্ষুনি জেঠিমাকে বলে দেবো, দাঁড়াও। একটা থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেবো। একটা নিকোটিনবিহীন ওয়েব পেন। নামটা শুনে যা, তাহলে তোর গুগলে সার্চ করতে অসুবিধা হবে। এলফ বার 600 নেক। এখন কি বলে দে, কুশান ভাই নিকোটিনবিহীন ওয়েব খাচ্ছে। নিম পাতা কোথাকার। হেরে গেল নমিতা। মুখটা বাংলার বাচ্চার মতো করে প্রস্থান করলো। কুশন আগেই জানতো এভাবে ছাদে বসে সিগারেট খেতে গেলে ধরা পড়ে যাবে, তাই বুদ্ধি করে ভেব পেনটাও সঙ্গে করে নিয়ে এসেছে। বেশ কিছুদিন ধরেই জমি রেজিস্ট্রি অফিসে যাতায়াত করতে হচ্ছে ওর, তবু পরিবারের চোখে ফাঁকি দিয়ে। আজ সকাল থেকে মাত্র একটু সময় পেয়েছে। উজ্জ্বল পৃথিবী এখন আধারে তলিয়ে গেছে। নির্জন নিস্তব্ধ রাত। নদীর ঘাটে গানের আসর বসেছে। চাঁদনি রাতের আলোয় একটা বড় নৌকায় আসর বসিয়ে নদীর মাঝ অব্দি গিয়েছে। আছে নৌকায় আছে কুষানো। এই যুগে এমন গানের আসর সচরাচর দেখা যায় না, বলতে গেলে বিলুপ্তিরই পথে। কিন্তু এই গ্রামে এখনো মাঝে মধ্যে মুরব্বী থেকে যুবকেরা একজোট হয়ে বসে। সাধারণত কুষাণের বাপ চাচার বয়সী মানুষেরাই বেশি থাকে এই আসরে। আদিবের সঙ্গে আজ প্রথম এলো এই আসরে। অল্প কিছু সরঞ্জাম বাজিয়ে গাইতে শুরু করেছে। একজন নয়, সবাই এক সুরে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্ধের পীড়িতের জ্বালা, হরিটের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, হাই গো ইটের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় আঙ্গার,
হায়রে হে কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজায় আঙ্গার। হায় প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে, হায় গো প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। গান চলাকালীন মুহূর্তটা কুষাণ বোধ হয়েছিল স্মৃতির পাতায়। গানের প্রতিটা কথা যেন তাকে ইঙ্গিত করছে, ভেতর থেকে উপলব্ধি করতে পারছে তার পরিস্থিতির সাথে। বুক ভারী হয়ে আসে তার, চোখে জল জমে, এখানে আর থাকে না। উঠে বাড়ি চলে যায়। সবাই নিজ নিজ কক্ষে দোপ ছিটকিনি লাগিয়ে তন্দ্রা দেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছে, তো কেউ ভবিষ্যতে নিয়ে চিন্তামগ্ন। বিছানায় ডান পাশের জানলাটায় হাট করে খুলে রাখায় পুকুরঘাটের গাছপালা থেকে সাই সাই করে বাতাস ঢুকছে ঘরে। সেই শীতল বাতাস এসে বাধা পড়ছে জানালা সংলগ্ন চেয়ারে। শরীরের গিঁট ছেড়ে বসে আছে মানবের শরীর এসে। এক বাহু চেয়ালের হাতলের উপরে, অন্য হাতে জ্বলন্ত নিকোটিন। দুই আঙুলের মাঝে থাকা উচ্ছিষ্ট সিগারেটের অংশটা বাইরে ফেলে দেয়। সেই সিগারেটের প্যাকেট থেকে অন্য আরেকটা সিগারেট জ্বালিয়ে নির্লিপ্তভাবে ধোঁয়া ওড়াতে ব্যস্ত হয় কুষাণ। ঠোঁট গোল করে বাহির থেকে আগত বাতাসের সাথে মিশিয়ে দিচ্ছে নিকোটিনের বিষাক্ত কালো ধোঁয়া। পুরুষালী ছোট ছোট চুলগুলো নড়ছে প্রবল বাতাসের বেগে হামলায়। সেই সময় কাছে পিঠে কোথাও ডিজিটাল সহচরে বেজে ওঠে বাজ খায় রিংটনটা। প্রচণ্ড অসন্তোষ দেখা যায় কুষাণের আদলে। ললাটে অসংখ্য বিরক্তির ছাপ ফেলে গালি দেয়, যেন তার বহু সময়ের সাধনার কেউ পানি ঢেলে দিয়েছে। উঠে গিয়ে ফোনটা হাতে তুলে নেয় কুষাণ। আবারও আগের মতোই চেয়ারে বসে একরাশ বিরক্তি ভাব নিয়ে ফোনটা কানে চাপতেই ওপাশ থেকে জেরিন বলে ওঠে, হ্যালো কুশ, ফোন তুলতে এত সময় লাগে? কেমন আছিস? আমি যেমনই থাকি না কেন, দ্যাটস নান অফ এ বিজনেস। টেল মি ওয়াই ইউ কল্ড। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার আ সিঙ্গেল এক্সট্রা ওয়ার্ড। ফোনের ওপাশ থেকে বিষণ্ণ গলায় শুধায়, দোস্ত, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। আর কেউ বুঝলেও আমি বুঝি, উপলব্ধি করতে পারি তোর পেনটা। কিন্তু তুই আমাকে কখনোই বুঝিসনি। মৌমিতার বিয়ে ঠিক হয়েছে, তা কি হয়েছে? আমি কি মরে গিয়েছি? আমি তোর পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আমাকে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচব না। তুই বুঝতে পারছিস আমার বিষয়টা? জাস্ট ইম্যাজিন মাই সিচুয়েশন। আকুতি ভরা টলটলে কণ্ঠে জেরিন বলে, আই ক্যান ফিল ইউর পেন অ্যান্ড লাভ ইউ ভেরি মাচ। আমার পুরো কথা জাস্ট একবার শুন কুশ, প্লিজ একবার। কুষাণ আর জেরিনের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলে, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে জেরিনকে একবারও কড়া ভাষায় কথাই শোনায় না। নরম কণ্ঠে কথা বলে জেরিনের সঙ্গে। কি এমন বলেছিল জেরিন তার ভালোবার মিনতি নিয়ে এতটাই দৃঢ় ছিল যে কুষাণের মন গলতে সক্ষম, নাকি অন্য কিছু? গ্রীষ্মের পর্দা বর্ণ হয়েছে ধরণীতে। মাঝখানে কেটে গেছে একদিন। আম কাঁঠালের উকিঝুঁকি পাতের ঝাঁকে ঝাঁকে দেখা মিলেছে। বর্ষ বৃষ্টি হওয়ায় নদী নালা এখনো শুকিয়ে চৌচির হয়নি। পুকুরে অবশ্য ভালোই পানি আছে। সকাল থেকে ভ্যাপসা গরম, কারেন্টও নেই। জানালার পর্দা গলিয়ে রোদ পড়েছে কুষাণের উন্মুক্ত পিঠে। তার শরীরের অবস্থান হালকা উন্নতি হয়েছে। উঠে টাওয়ালটা গলায় পেঁচিয়ে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলো। ঘরে ভালো লাগছে না, তাই বারান্দার চেয়ারে বসে গত কয়েকদিনের জমা কাজগুলো দেখতে আরম্ভ করলো। যেহেতু সে এখন বেকার, তাই ফ্রিল্যান্সিং করে নিজের খরচ নিজেই বহন করে। পাশাপাশি জমিও রেখেছে বেশ কিছু অর্থ। সবসময় বাবার কাছ হতে হাত পেতে কিছু নিতে ভালো লাগে না তার, তাই গত 2 বছর হলো ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হয়েছে। রাহেলা বানু লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে কুষাণের নিকটে আসলেন। টকটক আওয়াজ কর্ণপাত হতেই কুষাণ আরেকটি কেদারা টেনে তার ডান পাশে রাখলো। যান্ত্রিক বস্তুটি চেয়ারে রেখে সন্তর্পণে রাহেলা বানুকে চেয়ারে বসালো। তারপর সে নিজেও বসলো। বয়সের ভারে নুজ্জ ব্যক্তিটি রোগা রোগা সুরে গলার আধো কৌতূহল মিশিয়ে চুপি চুপি বলল, দাদু ভাই, খবর কি? কুষাণের নতদৃষ্টি তখন ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ। পুরুষ্ট আঙ্গুলগুলো চলছে নিজের মতো। নির্বিকার কণ্ঠে উল্টো প্রশ্ন ছড়ে, কোন খবর জানতে চাও? ফ্যালফ্যাল করে থাকেন রাহেলা বানু।
কুষাণ মুখ তুলে দৃষ্টি রাখলো তাদের মুখ বরাবর। একরাশ চাপা ক্ষোভ নিয়েই বলে, বলো কি জানতে চাও? আমার শুরুরের খবর নাকি মনের? রাহেলা বানু ঠাউর করতে পারছে কেউ একজন তার উপরে আকাশ সম অভিমান করেছে। পাল্লা দিয়ে বাড়ছে সেই অভিমান। তাই মাথাটা একটু এগিয়ে আনেন রাহেলা বানু। মৃদু গলায় বলেন, রাগ করছিস না দাদু ভাই? হুট কইরাই কি থাইকা কি হইয়া গেল বুঝতে পারে নাই। অহন কি করুম লাগবো এইডা ক। উঠোনের দরজার পাশে আম গাছটার পানে দৃষ্টি স্থির করে রাখলো কুষাণ। দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না। বিজ্ঞানে রাহেলা বানুর উপদেশ, তোরে একটা কথা কই দাদু ভাই, একবার সাহস করা মনের কথাটা জানাইয়া দেখ। তোর কাকার কাছে প্রস্তাব রাখ, দেখ কি হয়। তারপর না হয় ভাগ্যের উপর ছাইড়া দিবি, কিন্তু এমনি করা হাত গুটাইয়া তো বইয়া থাকুন যায় না। কুষাণ কোনো কথা বলে না। নীরবে নির্ভীকতে ভাবুক দৃষ্টি ফেলে অদূরে তাকিয়ে থাকে। পুরোটা মনোযোগ দিয়ে কিছু অদৃশ্য ছক কষে। সেই ছকের শিরোনাম ভালোবাসার ছক। রাহেলা বানু আর কিছু বলেন না, উঠে চলে যান চেয়ার ছেড়ে। দিনের মধ্যাহ্ন ভাগ, রোদের বদলে যেন আগুন ঢলছে আকাশ থেকে। কাঠপোড়া রোদ নিলয় কেঁদে কেঁদে বাড়িতে এলো। নমিতা বারান্দা দিচ্ছিল, তখনই নীরবের কান্নার আওয়াজ শুনে গা ছমছম করে ওঠে। নমিতা ঝাড়ু দেয়া রেখে উৎসুক দৃষ্টি ফেলে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? অমন কেঁদে কেঁদে বাড়ি আসছিস কেন? নিলয় তখনও চোখের পানি ফেলছে। রোদে ঘাম ঝরছে গা থেকে, অথচ শরীরে মুখে কাদা মাখানো। ছোট মানুষ হলেও নিলয় সচরাচর কাঁদে না, কিন্তু এখন কেন কাঁদছে তা বুঝতে পারল না নমিতা। এ সময় বাড়িতে পুরুষ মানুষ বলতে কেউ নেই। নাজিম তরফদার ঢাকায়, নমিতার মা পাশের বাড়ি গেছেন আর কোনো এক দোকানে। রাহেলা বানু আর মাহমুদা বেগম দুপুরের খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কাইফা গোসলে ঢুকেছে, তাই নমিতা ব্যতীত নিলয়ের কাছে কেউ নেই। নমিতা এগিয়ে এসে হাত রাখে নিলয়ের কাঁধের উপরে। অমনি নিলয় জড়িয়ে ধরে নিজের বোনকে। নমিতার মনে সন্দেহের বীজ পোক্ত হয়। ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? নীলে কথা বল, কেউ কি তোকে বকেছে? নিলয় কোনো উত্তর দেয় না। ফের নমিতা প্রশ্ন করে, কেউ কি তোকে মেরেছে? কে মেরেছে তোকে একবার বল। আচ্ছা এখন কিছু বলতে হবে না, আমার সাথে আয়। বলে নিলয়কে ড্রয়িং রুমে নিয়ে গেল। একটা গ্লাসে পরিপূর্ণ পরিমাণে ঢকঢক করে পানি খেয়ে তার নিমিষেই সাবার করে দিল নিলয়। শব্দ করে গ্লাসটা পূর্বের স্থানে রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। কিছুটা সময় পর শান্ত হলো। নিজ থেকেই অকপটে ধৈর্য কণ্ঠে বলতে লাগলো, আমরা 6 জন মিলে উত্তরের খেতে কাবাডি খেলছিলাম। খেতে বৃষ্টির পানি জমেছে। এর মধ্যে পাশের বাড়ি অনিকা এসে আমরা যেখানে খেলছি সেখানে গিয়ে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে নাকি খেলা দেখবে। আমরা বারবার বলছি সরে যেতে, কিন্তু সরেইনি। উল্টো আরও ক্ষেতের মাঝখানে এসে দাঁড়াচ্ছিল। পরে আমরাও কিছু না বলে খেলতে শুরু করি। তার গায়ে একটু পানি ছিটকে যায় দেখে রেগে মেগে সুমাইয়ার গালে ঠাস করে থাপ্পড় মারে। আমি এর প্রতিবাদ করাতে আমাকেও মেরেছে। মেরে কাদার মধ্যে মাটিতে মাথা চিপে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। একটুর জন্য মরতেও বেঁচে গেছি। একদমই কতগুলো বলে আবারও ফুপাতে শুরু করে দিল নিলয়। নীলিমার ভ্রুদয় আপনা আপনি কুঞ্চিত হয়। বিরক্তিমাখা গলায় ধমকায়, ওইটুকু একটা মেয়ের হাতে মার খেয়ে আবার কেঁদে কেঁদে বাড়ি আসছিস? লজ্জা করে না তোর? তোরা একজন থাকা সত্ত্বেও ওই পিছিয়ে একটা মেয়ে মারলো আর চুপচাপ গেলে এলি, চলে এলি। বলি তোদের কি গায়ের জোর নেই? তোদের কি ভাত খাওয়ায় না? পিসি বলছো কেন? ও ক্লাস 7-এ পড়ে। নমিতা চোখ গরম করে তাতে দাঁত পিষে বলে, হায় রে হাদারাম, যতই হোক সে তো একটা মেয়ে আর তুই একটা ছেলে, তাহলে তোর শক্তির কাছে ও পারবে কি করে? নিলয় বলল, আপু বিশ্বাস করো, আমরা বুঝতে পারছি না অনিকার শরীরে এত শক্তি কি করে এলো। সবাইকে উল্টিয়ে ফেলে দিয়েছে। ওর গায়ের শক্তির সাথে আমার শক্তি ঠুনকো লেগেছে আজ। আপু আমার কি মনে হয় জানো? নমিতা উদ্গ্রীব স্বরে বলে, কি? নিলয় সিরিয়াস মুখ করে বলে, অনিকার বাবা তো বিদেশ থাকে। ওর বাবা মনে হয় বিদেশ থেকে উন্নত মানের হরলিক্স বা এমন কিছু এনেছে যেটা খেয়ে অনিকা এখন শক্তিশালী হয়ে গেছে। নমিতা হেসে ফেলল। পরক্ষণেই গুরুগম্ভীর আদলে শাসিয়ে উঠল, এমন কিছু হতে পারেই না। আয় তো দেখে আসি আনিকার কত পাওয়ার। আমার ভাইকে বিনা কারণে আঘাত করা, হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। চল আমার সঙ্গে। সত্যি সত্যি নিলয় হাতটা মুঠোভর্তি করে হাঁটা দেয় অনেকের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সদর দরজায় পা রাখতেই দেখতে পায় অনেক মানুষ জড়ো হয়ে দাঁড়িয়েছে। চারপাশে জড়ো কাদাঘুষার গুনগুন আওয়াজ চলছে। নমিতা নিলয়ের হাতটা ছেড়ে দিয়ে এগিয়ে দাঁড়ায়। ভিড় ঠেলে বলে, দেখি তো কি হয়েছে। তৎক্ষণাৎ দেখতে পায় আনিকাকে অনেকজন মিলে ধরে রেখেছে।
সে হাত পা ছোড়াছুড়ি করছে, দাঁত কিরমির করছে, কখনো কখনো কী সব যেন ভুতুরে গলায় বলছে। সামনে মসজিদের একজন ইমাম বসে জেরা করছে, জোরে জোরে সূরা উচ্চারণ করছে। নিজের চোখে দেখা এবং দুই একজনের থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী পুরো ব্যাপারটা এখন পানির মতো স্বচ্ছ। অকল্পনীয় কিছু শুনতে পেয়ে নিলয়া নৌমিতার চক্ষু চড়ক গাছ, বুঝতে এক বিন্দুও বাকি নেই আনিকাকে যে জিনে ধরেছে। অগ্নি উচ্চ স্বরে আনিকা বলে ওঠে, নীলিরা, আমি তোকে ছাড়বো না। তুই আমার গায়ে হাত দিয়েছিস না? দেখিস আমি তোর ঠিক কি বেহাল অবস্থা করি। তোর সাহস কি করে হলো আমার বাড়িতে পা রাখার? দেখ এখন তোর সাথে কি কি হয়। এক ন্যানো সেকেন্ড অপেক্ষা না করে ছোটার জন্য ছটফট করতে শুরু করলো আনিকা। সকলের দৃষ্টি তখন নিলয়ের পানে। শুষ্ক ঠোঁটজোড়া জিবা দিয়ে ভিজিয়ে নেয় নৌমিতা। ভয়াতুর দুই জোড়া চোখ একে অপরের দিকে তাকায়। কিছু একটা ইশারা করে নিলয় বলে, আপু। বলা মাত্রই দুজনেই বহুদৌড়, এক পলকে সবার দৃষ্টির আড়াল হতে সক্ষম। দিক ভুল দৌড়াচ্ছে, উদ্দেশ্য দ্রুত বাড়ি পৌঁছানো। পেছনে ফেলা যায় অসংখ্য কৌতূহলী দৃষ্টি। নৌমিতা আর কাইফা বিছানায় হেলান দিয়ে করকরে ভুট্টার স্বাদ নিতেই ব্যস্ত। ফোনের স্ক্রিনে চলছে তামিল সিনেমার অ্যাকশন সিকোয়েন্স। সময়টা এখন রাত। তখনই আধ ভেজানো দরজা ঠেলে ভেতরে আসেন শাহনাজ বেগম। ধ্যানচ্যুত হলো দুই কিশোরী। দেখলো মুখে চওড়া হাসি নিয়ে তাদের কাছে এগিয়ে আসলেন শাহনাজ বেগম। উচ্ছ্বসিত মনে বললেন, তোর বাবা আর তোর ছোট মামা শরীফ ঢাকা থেকে ফিরছেন মাত্র। দেখে শুনে বিয়ের দিনক্ষণ ঠিক করে এসেছে। আজ যেন কিবার? বুধবার। নমিতা মাথা উপর নিচ করলো। শাহনাজ বেগম আগের চেয়ে বেশি খুশি নিয়ে বললেন, এই শুক্রবারের পরের তোদের শুক্রবারে বিয়ে। তোর বাবা এসে সবাইকে জানালো তোর শ্বশুর বেশি দেরি করতে চান না, তাই ছোটোখাটো অনুষ্ঠান করে শুভ কাজ দ্রুত সেরে ফেলতে হবে। অজানা আনন্দে নেচে ওঠে নৌমিতার মন। খুশিতে ঝলমল করছে দীঘল কালো আঁকিজোড়া। কিন্তু খুশিটুকু মায়ের সামনে দেখাতে পারছে না। পারবে কেমন করে? লজ্জাসরম বলতেও তো কিছু আছে। কাইফা লাফিয়ে উঠল, কাকিমা সত্যি আপুর বিয়ে শুক্রবারে? তাহলে তো আর মাত্র 6 দিন বাকি। না না, 6 দিনও না, এর আগেই তো তোড়জোড় আরম্ভ হয়ে যাবে। কি মজা আপুর বিয়ে। দৃষ্টি নত করে ফেলেছে নৌমিতা। এখনই কেমন লজ্জায় লাল হয়ে গেছে গাল দুটো। এতদিন মানুষকে এ বিয়ের কথা বলে সে লজ্জা পাইয়েছে, আছে নিজেই পাচ্ছে। কারণ এবার যে তার নিজের বিয়ে। অপরিচিত অনুভূতিরা একে একে জাপটে ধরেছে সপ্তদশীকে। শেষ বিকেলে যেমন আকাশে গোধূলি রঙের দেখা মিলে, তেমনই সেই গোধূলির রং নেমে এসেছে প্রেমময় চিত্ত জোড়ে। কাইফা ইচ্ছা করে আরো লজ্জা পাইয়ে দিচ্ছে। তাদের দুই বোনের এসব খুনসুটির মাঝে রইলেন নাম শাহনাজ বেগম। তিনি চলে গেলেন আত্মীয় স্বজনদের খবর জানাতে। কুষাণের ঘর পরিষ্কার করতে এসে অগণিত সিগারেটের উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে বেজার চটে গেলেন মাহমুদা বেগম। ছেলের অপ্রত্যাশিত কর্মকাণ্ডে ক্ষিপ্ত হলেন। শার্টের হাতে গুটিয়ে ড্রেসিং টেবিলের সামনে ঘড়ি পড়ছে কুষাণ। মাহমুদা বেগম কোমরে হাত বুঝে দিতে উঠলেন, কবে থেকে নেশা পানি ধরেছিস? কুষাণের মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। নির্লিপ্ত গলায় বলে, এখনো ধরিনি, জাস্ট সিগারেটটা ছুঁয়েছে। প্রচন্ড রূপে বিস্ময় নিয়ে কুষাণ বলে চিল্লিয়ে উঠলেন মাহমুদা বেগম। শব্দের তীব্রতায় মৃদু নড়েচড়ে ওঠে কুষাণ। চাপা ক্ষোভ নিয়ে তাকায়। কপাল ছুঁই ছুঁই চুল হাত দিয়ে এক পাশ করে। কেউ যেন শুনতে না পায় তার জন্য মাহমুদা বেগম কণ্ঠ খাদে নামিয়ে ধমকালেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব কোথাকার। তোর বাবা যদি জানতে পারে তুই সিগারেটে আসক্ত হয়ে পড়েছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। এত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া করিয়েছি, শেষে নেশাখোর হবি এটা দেখার জন্য? ছি কুষাণ, তোর কাছ থেকে অত্যন্ত এটা আশা করিনি। আজ থেকে যেন আর কোনো দিন ধূমপান করতে না দেখি। কথাটুকু শুনেই কাজে মনোযোগ দিলেন মাহমুদা বেগম। বিড়বিড় করে কি যেন বকেই চলেছেন। সেদিকে কর্ণপাত করার প্রয়োজন বোধ করলো না কুষাণ। বা হাতটা কালো প্যান্টের পকেটে ঢুকিয়ে ফোনটা বের করলো। দু চোখ ফোনের স্ক্রিনে রেখে রুক্ষ স্বরে শোনালো, মারো, কাটো, এমনকি ত্যায্য করে দাও। আই ডোন্ট কেয়ার, জাস্ট গিভ মি হোয়াট আই নিড। দেখো, আমি ধূমপান করতে চাই না, কিন্তু তোমরা আমার ভালোবাসাকে পান করতে দিচ্ছ না। তোমাদের কাছে এবার আমি আমার জীবনের সবচেয়ে বড় আবদারটাই রেখেছি, কারণ জিনিসটা বহু মূল্যবান, এমনকি আমার জীবনে থেকেও। এখন ডিসিশন তোমাদের। ছেলে জীবন বাঁচাবে নাকি এগো নিয়ে পড়ে থাকবে? সেকেন্ড অপশন চুজ করতে চাইলে ভুলে যাও তোমাদের কোনো ছেলে ছিল। লাস্ট মোমেন্ট অবধি তোমার আর তোমার স্বামীর উপর ভরসা করবো। 4 দিন টাইম দিলাম, দ্য কাউন্টডাউন স্টার্টস নাও।
বাকিটুকু আর বলবো না, বুঝে নাও, নয়তো আই লিভ এন্ড ফরগেট আই হ্যাড প্যারেন্টস। কারো পরোয়া না করে হনহন করে বেরিয়ে যায় কুষাণ। ছেলের মাত্রাধিক পরিবর্তন ভরকে যায় মাহমুদা বেগম। দুশ্চিন্তারা আষ্টে পিষ্টে জাপটে ধরে ওনাকে। স্বামীর সঙ্গে এই নিয়ে জরুরি আলোচনায় বসতে হবে। যে ছেলে খুব বেশি রাগান্বিত না হলে বাবা মার সঙ্গে উঁচু স্বরে কথা বলে না, সেই ছেলে আজ ঠান্ডা মাথায় হুমকি দিয়ে গেল। সে কি না বলেছে যে মা বাবাকেই ভুলে যাবে। বিষয়টা আর ছোটখাটো পর্যায়ে নেই। কুষাণের জেদ শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই। হেলাফেলা করা যাবে না। এই জেদের শেষ পরিণতি কি হয় তা আদৌ কেউ ঠাউর করতে পারছে না। বাজার থেকে কয়েক কদম দক্ষিণে গেলেই একটা নীরব জায়গা আছে, যেখানে পরিত্যক্ত একটা ঘর আছে, যেটার নাম কাছারি ঘর। এলাকার মানুষ তাই বলে আখ্যায়িত করেছে এই নীরব শান্ত বড় বড় গাছপালার ছায়াতলে জায়গাটুকুকে। সেখানে আজ অশান্ত কিছু ঘটেছে। খিচুড়ি আলাপ এক সাইড রেখে আসল কথা আসুন। আমার কাকার মাথায় ডাব ফেলে মেরে ফেলার যে ষড়যন্ত্রটা করে খুব বাজেভাবে ফেসে গেছেন। চোখের সামনে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের বদ মতলবটা। পাতলা শুভ্র রঙের শার্টটা শরীরের সাথে এমনভাবে মিশে আছে যে ছিপছিপে কিন্তু দৃঢ় পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। চওড়া কাঁধটুকু টান টান করে পাহাড়ের মতো সুগঠিত, বুকের শানের মতো ধারালো চোয়াল দুটো ভাঁজ করে, আর এক এলের চেয়ারে এক পায়ের উপরে আরেক পা তুলে বসে আছে কুষাণ। তার শক্ত জবানের তোপে পড়ে বিষম খেলেন তাজমল শেখ। খেপে গেল তার পুত্রদয় সহ কিছু সাঙ্গপাঙ্গরা। এই ছেলে, এত কথা বলছো কেন? বেশি বুঝো? দুদিনের ছেলে হয়ে আমার সঙ্গে টেক্কা দিতে নামছো? তোমার কাকা আছে না এখানে? ও কথা বলবে, তুমি কেন মাঝখানে ঢুকছো? কতটুকু জানো আমার সম্পর্কে? প্রথমত জেনে রাখা ভালো, সংখ্যাটা 24 বছর 5 মাস 16 দিন হবে, 2 দিন নয়। দ্বিতীয়ত, আপনার সম্পর্কে জানতে ইন্টারেস্টেড নই, তবে এটুকু মনে আছে আপনি আমার বাবা চাচাদের চাচাতো ভাই হন। ভবিষ্যতে কখনো যদি আগ্রহ জাগে তখনও একদিন রেস্টুরেন্টে খাবার খেতে সব জেনে নেব। এখন আপাতত মোদ্দা কথায় আসি, আমার কাকার জমি তিনি বিক্রি করতে চাইছেন। এটা নিয়ে আপনারা অহেতুক ঝামেলা করছেন কেন? নাজিম তরফদার কেবল হা করে দেখছেন ভাইপোর বিচক্ষণতা। যদিও সে অবাক করা ভাবটা সকলের সামনে প্রকাশ করছে না, তবে ভেতরে ভেতরে অবাকের শব্দ আসমানে চলে গেছে। সামনে বসে থাকা তাজমল শেখের উগ্র ছেলে তামিম তার উগ্র ভাষায় বলে ওঠে, কারণ আছে কুষাণ, ওটা আমার দাদার জমি ছিল এবং সেই জমির দলিলও আমরা দেখাতে পারবো। তোর কাকার দলিল ভুয়া। আমার দাদা ওই জমি বিক্রি করেনি। এতদিন যাবৎ ভুয়া দলিল দেখিয়ে আমাদের জমি আত্মসাৎ করে চলেছে। আমরা খোঁজ খবর রাখিনি বলে ভোগ করতে পেরেছে, কিন্তু আর নয়। আমরা আমাদের জমি ফেরত চাই। সোজা পথে কাজ না হলে পথ বাঁকা করতেই হয়। তামিম শেখ দুবার ভাববে না। অপরিচিত কারোর সাথে তুই ডাক বড়ই তিক্ত লাগলো কানে। যতই সম্পর্ক থাকুক না কেন, ডাকটা তো ছিল রাগের স্বরূপ। কুষাণ মুখ খোলার আগেই নাজিম তরফদার সরব বললেন, ফালতু কথা বলবি না তামিম। আজ থেকে 10 বছর আগে চাচা যখন জুয়া খেলে ধারের দেনায় ডুবেছিলেন, তখন সেই সব টাকা শোধ করতে আমার কাছে জমিটা বিক্রি করেছিলেন। এমনকি তোদের এই গোয়াল ঘরে বসে আমি তোর বাবার সামনে 5 লক্ষ টাকা গুনে গুনে তোর দাদার হাতে দিয়েছি। রাস্তার পাশে জমি ছিল বলে দামটাও চড়া ছিল। চাচা শিক্ষিত মানুষ ছিলেন, নিজেই জমিটা আমার নামে রেজিস্ট্রি করেছিলেন। সেই দলিল এখন ভুয়া হয় কি করে? তাহলে জোর চুরিটা কে করেছে? মুখ বেঁকিয়ে বিদ্রুপ করে হাসে তাজমল শেখ ও তার সাঙ্গপাঙ্গরা। ভেতরে ভেতরে ভয়ে দুশ্চিন্তায় জর্জরিত নাজিম তরফদার। সামনেই নমিতার বিয়ে। এই সময় গন্ডগোল বাঁধলে মহাবিপদ। অর্থ সম্পদের লোভ সবচেয়ে বড় লোভ। এই যুগে নিজের বাপকেও জমির জন্য মামলার আসামি করতে দুবার ভাবে না। প্রতিদিন অহরহ আপন ভাই হয়ে ভাইকে জুলুম নির্যাতন করে চলেছে সম্পদের জন্য। সেখানে এই সম্পদটা তো কত দূরের। টাকা দিছিলেন, তার কোনো প্রমাণ আছে? আব্বা তুমি দেখছিলা? পরিষ্কারভাবে নাকচ করেন তাজমল শেখ। না, আমি কোনো টাকা পয়সা দিতে দেখি নাই। দেখবো কেমনে? আব্বা তো জমি বেচে নাই। কুষানিবার পায়ের উপর থেকে পাটা নামালো, মুখের বাঁধন ঢিলে করে বেশ আরেকটু ঝুঁকে বসলো। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে। ঠোঁটে তার বাঁকা হাসি দোল খাচ্ছে। মৃদুবন্ধ স্বরে প্রত্যুত্তর করল, ওকে ফাইন, মেনে নিলাম আপনাদের কথা। টাকার লোভে মানুষ মানুষকে জ্বালিয়ে দিতে পারে, খুন করতে পারে, এমনকি আপন বাপকেও পঙ্গু বানিয়ে দিতে পারে। সেখানে দু চারটা মিথ্যে কথা আর এমনকি ফসল ঘরে তোলা অবধি ওয়েট করুন।
আর নাবালক শিশুদের মতো আড়াল থেকে কোপ মারাটা স্টপ করুন। আমি নেমে পড়লে কিন্তু কোমরে গামছাটা শক্ত করেই বাঁধবো। বাই দ্য ওয়ে, এই ঝামেলার মেন কালপ্রিট, আপনার আদমরা পঙ্গু বাপটা কোথায়? তাকে ছেড়ে বিশেষ সভাটা ঠিক জমছে না। তাজমহল শেখ তেতে উঠলেন। সাবধানে কথা বল, বহুক্ষণ ধরে তোর লেকচার শুনতে শুনতে কানের পোকাগুলো মরে যাচ্ছে। ফসল ঘরে তোলা অবধি কেন আর একদিনও সময় দেব না। আমাদের লগে লাগতে আছিস না। সামনে তোর কাকাতো বোনের বিয়ে না, সেই বিয়ে কিন্তু দিতে পারবি না। আর রইল ফসলের কথা, ফসল ঘরে কেন কাটতেই পারবি না, এর আগেই ফসলের মায়েরা বাপ কইরা ছাইরা দিমু। অট্ট হাসিতেই ফেটে পড়ল চারপাশ। কুষাণ ঠোঁট জোড়া বাঁকা হাসিতে দোল খাচ্ছে। নাজিম তরফদারকে হাতের ইশারায় থামিয়ে দিল। এবার মোক্ষম চালটা প্রয়োগ করলো নিখুঁতভাবে। সারাদিন কোর্ট কাচারি না করে মাঝে মাঝে আইন নিয়ে একটু গবেষণা করবেন। বাংলাদেশ দণ্ডবিধি 1860 অনুযায়ী ধারা 427, ধারা 435, ধারা 447 এবং ধারা 379 বা 380 এগুলো কাইন্ডলি গুগলে সার্চ করে জেনে নেবেন কী কী শাস্তি বিধান উল্লেখিত আছে। হাতে একদমই সময় নেই, অনেক কাজ পড়ে আছে। তাহলে এ কথাই রইল, আজ বরং আছে। নাজিম তরফদার ও কুষাণ উঠে দাঁড়ালো ব্যস্ত ভঙ্গিতে। ওদিকে তারা পরিস্থিতি বেগতিক করার জন্য একজন এক এক রকমের হুমকির বোলা শোনাচ্ছে। বাচ্চা পোলাপানের হুমকি কানেও তুলল না কুষাণ। দরজার কাছে এসে আবার উল্টো ঘুরে দাঁড়ালো। নাজিম তরফদার ভয় পাচ্ছেন ভীষণ। কুষাণের আবার ঘুরে দাঁড়াতে শুকনো ঢোক গিললেন। সবার ধারণাকে ভুল প্রমাণিত করে কুষাণ স্মিত হাসল, বলল, বিয়েতে দাওয়াত রাখবেন, কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হবে। তবে স্পেশালি আমার তরফ থেকে জানিয়ে গেলাম, আসবেন সবাই, দোয়া করবেন আমার বোনের জন্য। আসি। বলে হনহন করে দাপটের সঙ্গে বেরিয়ে গেল কুষাণ। নাজিম তরফদার ও কুষাণের পথ ধরেই চলে গেলেন। বাইকে চড়ে কিছু পথ পেরোতেই কুষাণ বলল, কাকা, এদের আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। যারা সম্পত্তির লোভে নিজের বাপকে পঙ্গু বানাতে পারে তাদের যাই হোক ভরসা করা যায় না। এজন্যই চুপ করেছিলাম এতক্ষণ। ভাগ্যিস তুই ছিলি আমার পাশে। যেভাবে তুই দক্ষতার সাথে কৌশলে ব্যাপারটা হ্যান্ডেল করেছিস, তোর মধ্যে আমি আমার সাহসী বাপকে খুঁজে পেয়েছি। কিন্তু নিমুর বিয়েটা সুষ্ঠুভাবে দিতে পারবো কিনা বুঝে উঠতে পারছি না। নিজের প্রশংসা শুনলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। একটু মিষ্টি করে হেসে সেটা প্রশংসা করে, কিন্তু কুষাণের বেলায় কিছুই হলো না। মোকায়ভাব একটু নরম হয়েছে, তাছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। চট করেই যেন তার মাথায় নতুন বুদ্ধি খেলে গেল। শাহিনদের বাসা আমাদের বাসা থেকে কতটুকু দূরত্ব হবে? নাজিম তরফদার বললেন, আনুমানিক 3 কিলোমিটার হবে। তাহলে বিয়ের আয়োজন আমাদের বাসাতেই হোক। সচকিত হলেন নাজিম তরফদার। এমন কিছু শুনবেন ভাবতে পারেননি। কুষাণ বলল, দেখো, আমাদের বাসা থেকে হলে দুটো প্রফিট পাবে। 1, এদের ভয় সারাক্ষণ দুশ্চিন্তে থাকতে হবে না। 2, পাত্রপক্ষে যাতায়াতের সুবিধা হবে। এখন আমাদের বাসায় কমপ্লিট, বাসায় ভাড়াটি এখনো ওঠেনি, বিয়েটা দিতে সুবিধাই হবে। কুষাণের হঠাৎ করে নমিতার বিয়ে নিয়ে সিরিয়াস হয়ে গেছে। খুব করে যেন চাইছে নমিতার বিয়েটা তার পছন্দের মানুষের সাথেই হোক। ভাইয়ের ছেলের বিচক্ষণতা, সুকৌশলিতা আর বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন নাজিম তরফদার। তোর বুদ্ধিটাই ভালো হবে। এখানে থেকে রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আজই বাড়িতে গিয়ে সবাইকে সব খুলে বলবো। আর ওই জমিটা আপাতত বিক্রি করব না, পশ্চিমেরটা বিক্রি করব। আমাদের কোনো জমি আছে? হ্যাঁ আছে তো, পুরোটা বিক্রি করেনি তোর বাবা। 3 ভাগের 1 ভাগ রয়ে গেছে। বাকিটুকু বিক্রি করে চাকরি নিয়েছিল আর বাসা করায় কাজে লাগিয়েছে। কুষাণ কিছুক্ষণ থা মেরে থেকে আওড়ালো, জমি বিক্রি না করলে হয় না কাকা? তপ্ত নিঃশ্বাস ফেললেন তিনি। তুই তো জানিস কবেই ব্যবসা ছেড়ে দিয়েছি। হাতে যা আছে আর কৃষি থেকে যা পাই তা দিয়ে চলে ফিরে খেতে পারি। নিমুর বিয়েতে তো কম খরচ হবে না, এত টাকা আমার হাতে নেই। কুষাণ বাইকের স্পিড কমায়, শান্ত কণ্ঠেই বলে, এখন জমি বিক্রির ঝামেলাটা স্থগিত রাখো। প্রয়োজনে বাবার কাছ থেকে টাকা ধার নাও, পরে না হয় দিয়ে দিও। তোর বাবার কাছে এখন টাকা পয়সা কোথা থেকে আসবে? শহরে পানিও কিনে খেতে হয়। ঢাকা শহরে জমি রেখে বাসা করে ওর হাতেও হয়তো টাকা পয়সা নেই। আমি বাবার সঙ্গে আলাপ করে দেখছি। কাছারি ঘরের এখান থেকে ফিরে ব্যাগপত্র গোছাতে ব্যস্ত হয় কুষাণ। ফ্যান চলছে ফুল স্পিডে। পৌরশালী মুখশ্রী জুড়ে কঠিনতা। অমনি নমিতার আগমন। কুষাণ ভাই, এই নাও তোমার কফি। কুষাণ তাকায় না। সে তার নিজের মতো শার্ট, প্যান্ট ও প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত। নমিতা প্রশ্নসিক্ত দৃষ্টি মেলে তাকায়, ভ্রু জোড়া কুঞ্চিত করে শুধায়, কি হলো, কথা কেন বলছো না? এই নাও তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। পরে আবার ধমক দিয়ে বলবে ঠান্ডা কফি এনেছিস কেন, কফিটাও ঠিকঠাক বানাতে পারিস না, অকর্মা, ব্লা ব্লা। তবুও সাড়া ফেলল না কুষাণ। টেবিল থেকে দুটো বই আর একটা ডায়েরি ব্যাগে ঢুকাচ্ছে।
যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো ব্যাগ গোছানো। নমিতার ভালো লাগলো না কুশানের চুপচাপ রূপটা। দুই ঠোঁটে যেন সুপার গ্লু লেগেছে, মুখটা নিষ্পিস করছে ঝগড়া বাঁধানোর জন্য। ব্যঙ্গসুলভ বলল, ভাব দেখলে বাঁচি না। এতক্ষণ ধরে এত কথা বললাম অথচ মানুষ কানেও নিল না। বলি কানে কি আক্কাস ডাক্তারের তুলা ভরে রেখেছো, নাকি এতদিন ধরে বাড়িতে আছো বলে গার্লফ্রেন্ড রাগ করেছে? বেচারি মনে হয় দেখা করতে না পারার দুঃখে দেবদাস হয়ে বনে আর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। একা একাই হাসলো সে। কুশান কোনো প্রতিক্রিয়া দেখালো না। নমিতা নাক উঁচু করে বিরক্ত চোখে তাকালো। এবার সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, আজ কফিতে চিনি বেশি করে দিয়েছি, খেয়ে দেখো। আচ্ছা তুমি যাচ্ছ কোথায় বলো তো? আমার বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। কাল থেকেই শপিং, বাজার, গয়নাগাটি, দাওয়াত দেয়া, বাড়িঘর সাজানো সমস্ত কাজ শুরু হবে। আর তুমি কি না আজই চলে যাচ্ছ? এত সব করবে কে? আমি তোমাকে কোথাও যেতে দেব না। পুরুষ্ট হাত দুটো থেমে যায়। কনুয়ের কাছে রগ দুটো স্ফীত হয়ে ওঠে। ধৈর্যচ্যুত হয়ে কুশানের কোনো এক পূর্বাভাস ছাড়াই আকস্মাৎ ঝড়ের গতিতে একটা অঘটন ঘটিয়ে ফেলে। ব্যথায় বলে মৃদু শব্দ করে নমিতা। আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে দেয়ালে বাড়ি খায়। কুশান দুই হাত দেয়ালে চেপে ধরে রেখেছে। কুশানের উষ্ণ শ্বাস টের পাচ্ছে নমিতা। ক্ষুণ্ণ হয় দূরত্ব। তোকে কফি আনতে বলেছে? কেঁপে ওঠে পেলব কায়া। হৃস্পন্দন দ্রুত স্পন্দিত হচ্ছে। নমিতা ভয়ে ভয়ে বলল, কাইফা তখন কফি বানাতে বলেছিলেন, তাই আমি। ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চেয়েছি, শুধু ইয়েস আর নোতে জবাব দে। না। কুশান দরাজ গলায় বলে উঠে, আমি যখন বলিনি তাহলে আনছিস কেন? তোর জামাই কি বানিয়ে খাওয়াতে পারিস না? আমার কাছে কে? আমি বলেছি আমার কাছে এসে বকবক কর। সে তখন থেকে তোর ফালতু বকবক শুনে আমার কান পচে গেছে। আমি যখন কথা বলতে চাইছি না তাহলে আমার মাথা কাছে কমছে হচ্ছে। জাস্ট টেল মি হোয়াটস গোয়িং অন। শরীর কাঁপে নমিতার। নত মুখ তুলে তাকানোর সাহস করে না। কুশানের এমন ভয়ানক রূপ শেষ দেখেছিল ওই নিকৃষ্ট সকালে। অপমানে ভয়ে আড়ষ্ট রমণী কেঁদে দেওয়ার উপক্রম। নরম মনে আজ গভীর দাগ কেটেছে। তবু কুশানের মন করল না। নমিতার মুখ চেপে ধরে পূর্বের ন্যায় কাঠখোট্টা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, তোর বিয়ে আজ হোক বা কাল, তাতে আমার কি আসে যায়? ও গেটিং এ সার্ভেন্ট ফর ফ্রি নাও, হ্যাঁ? লাইক তোর বিয়েতে কামলা খাটাতে চাস আমাকে? তোর এক্সপেকটেশন দেখে সত্যিই না হেসে পারলাম না। অপ্রত্যাশিত কথাগুলো শুনে নিঃশব্দে চোখের পানি ফেলল নিমু। ছোটার জন্য ছটপট করছেও না। আজ কুশানের কাছ থেকে এমন কিছু পাবে একদমই আশা করেনি সে। কুশান ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ সংবরণ করার প্রয়াস চালাচ্ছে। হঠাৎ করে আবারও খেপে যায়। নমিতার গালে আঙ্গুলের ছাপ গভীর হয়। ব্যথায় কুকড়ে ওঠে নমিতা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ঠান্ডা গলায় বলে, আমাকে পড়িয়ে খুব সুখ পাস, কেন আসিস আমার কাছে? আমার জীবন বিষাদময় বানাতে উঠে পড়ে লেগেছিস কেন? এত অপমান করে তবুও শিক্ষা হয় না তোর? তোর শাফিনের কাছে যেতে পারিস না? কুশান কি করছিস তুই? ছাড় ওকে। চেঁচিয়ে উঠলেন মাহমুদা বেগম। কুশানের বাঁধন আলগা হতেই সশব্দে কেঁদে দিল নমিতা। এতক্ষণে গলায় আটকে থাকা কান্নাটা আর বাদ মানল না। কোমল মনটায় যে আজ পাহাড় ধসে পড়েছে। চোখ ভরে জল আসে। দৌড়ে বের হয়ে যায় ঘর থেকে। যেতে যেতেই বলে, তোমার মন কংক্রিটের তৈরি কুশান ভাই। ওই মনে মায়া দয়ার কোনো ছিটে ফোঁটা নেই। বলে বেরিয়ে যায়। মাহমুদা বেগম কুশানকে ধমকালেন, চড় বসালেন গালে। তিনি দরজার আড়াল থেকে কুশানের শেষের বলা তিক্ত কথাগুলো শুনেছেন। নিজের ছেলেকে যেন চিনতেই পারছেন না। কুশান কথাগুলো কষ্টে বলেছে নাকি ঘৃণায় বলেছে বুঝে উঠতে পারছেন না তিনি। তার হঠাৎই ঢাকা ব্যাক করার প্রশ্নের সম্মুখীন হতে হয়। কুশান সেগুলোর উত্তর দেয়। কাল তার পরীক্ষা আছে, তাই চলে যেতে হচ্ছে। বাড়ির মানুষ তখনও জানে না নিমুর বিয়েটা ঢাকা হবে। সব শেষে রুম থেকে বের হয় কাইফা। কুশান যখন বাইক স্টার্ট দিবে সেই মুহূর্তে দৌড়ে গিয়ে হাজির হয়ে বলে, চলে যাচ্ছ ভাইয়া? হ্যাঁ চলে যাচ্ছে। কিছু একটা মনে পড়ে যায়। কুশান ব্যাগের চেন খুলে একটা চকলেটের বক্স কাইফার হাতে ধরিয়ে দিয়ে মাথায় হাত বুলায়। তারপর বিদায় দিয়ে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে।